আমরা লোডশেডিং এ আপনি অতিষ্ঠ হয়ে গেছেন। কারেন্ট আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি বাংলা বাংলা ক্লাস ফার্স্ট ক্লাস আমরা লাইভ আমাদের কমার্স প্রো পেজ থেকে লাইভ হচ্ছে এবং আপনারা সবাই দেখেন। আমরা আজকে আলোচনা করব হচ্ছে রেইনকোট নিয়ে, যে রেইনকোট বাংলা বইয়ের এইচএসসি বাংলা বইয়ের এইচএসসি এবং আলিম বাংলা বইয়ের রেইনকোট গল্পটি আছে, এটা একটি কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। সবাই একটু আমাকে কমেন্টে জানান আমার ভয়েস এবং আমার যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কি না, স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানান। তাহলে আমি এবার শুরু করি। আমরা আজকে আলোচনা করব হচ্ছে কি রেইনকোট গল্পটা নিয়ে, ছোটো গল্প এটি লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস লিখেছেন। এটি একটি ছোটো গল্প। রেইনকোট ছোটো গল্প রেইনকোট লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। প্রকাশকাল হয়েছে 1995 সাল। আপনারা সবাই দেখতেছেন স্ক্রিনে, 1995 সাল। এবং গ্রন্থায়ন হচ্ছে স্বপ্নের জাল 1997 সালে গ্রন্থে সংকলিত হয় এবং আখতারুজ্জামান ইলিয়াস রচনা সমগ্র 1 থেকে। পাঠ গ্রহণ কি আখতারুজ্জামান ইলিয়াস রচনা সমগ্র 1 থেকে। মূলবাণী মুক্তিযুদ্ধ ও পাক বাহিনীর দখলদারিত্ব থেকে। মূলবাণী হচ্ছে কি মুক্তিযুদ্ধ ও পাক বাহিনীর দখলদারিত্ব। ভাষা বাংলা। এখানে কি ভাষা ব্যবহার করা হয়েছে? বাংলা, উর্দু, ইংরেজি। এবং নামকরণ হচ্ছে কি অন্তর্নিহিত তাৎপর্য অনুসারে। বার, এখানে কি বারের কথা বলা হয়েছে? শনিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এপ্রিল, জুন, জুলাই এবং মাস হচ্ছে কি এপ্রিল, জুন, জুলাই।
ঋতু হচ্ছে কি হেমন্ত, শীত, বর্ষা, এই তিনটা ঋতুর কথা বলা হয়েছে। খেলার নামও বলা হয়েছে এখানে ফুটবল, ক্রিকেট, লন টেনিস। এবং রং হচ্ছে কি লাল, কালো, বেগুনি। খাদ্য পাউরুটি, দুধ, চা, পান, লাল, কালো, বেগুনি। রিডিং পান, বিড়ি, সিগারেট ইত্যাদি। দেশ রাশিয়া, পাকিস্তান, হিন্দুস্তান। ঢাকা, মিরপুর, মগবাজার, দিরনি, পাঞ্জাব, বেলুস, রংপুর, দিনাজপুর, নিউ মার্কেট, আসাদ 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 গেট। এবং যানবাহন বেবি ট্যাক্সি, নৌকা, রিক্সা এবং কি ঠেলাগাড়ি, লরি, বাস, জিপ। নৌকার তিনটি প্রতিশব্দ হলো তরি, সালতি, তরণী। তরি, সালতি, তরণী নৌকার তিনটি প্রতিশব্দ। চরিত্র এখানে কথক হচ্ছে কি নুরুল হুদা। কথক হচ্ছে নুরুল হুদা। তারপর যাদের চরিত্র হচ্ছে ইসহাক, প্রিন্সিপাল, মিন্টু, আব্দুস সত্তার, মৃথা, আসমা, আকবর সাজিদ, কতকের ছেলে মেয়ে এবং মিলিটারি পান্ডা, প্রেসিডেন্ট দুইটা, দোকানদার ছেলে। তারপর হচ্ছে কি ডিপার্টমেন্ট বুঠানি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংরেজি, কেমিস্ট্রি, উর্দু। ডিপার্টমেন্ট হচ্ছে এখানে যে টিচারদের কথা বলা হয়েছে ওই টিচারদের। বুঠানি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংরেজি, কেমিস্ট্রি, উর্দু। তারপর এখানে প্রথম লাইন কি ভোর রাত থেকে বৃষ্টি। শেষ লাইন হচ্ছে কি নুরুল হুদার ঝুলন্ত হয়ে ওঠে না। তারপর বিষয়বস্তু হচ্ছে কি বিষয়বস্তু মুক্তিযোদ্ধার বিষয়বস্তু কি মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম, তারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে এই গল্পে। তাহলে মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয়েছে যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম, তারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে। তাহলে এইখানে নুরুল হুদার মধ্যে কি ছিল একটা ভীতু কাজ করতো, ওর ভিতরে কি ভীতু কাজ করতো, ও ভয় পেত। তাহলে যখন ওর শ্যালক মুক্তিযোদ্ধার রেইনকোটটি ও গায়ে দিয়েছে, তারপর ওর মধ্যে সঞ্চারিত হয়েছে যে কি উষ্ণতা, সাহস, দেশপ্রেম, তারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে এই গল্পে। চরিত্রলিপির মধ্যে এখানে কি আকবর সাজিদ উর্দুর প্রফেসর। প্রিন্সিপাল আজ তাকে তোয়াজ করে। প্রিন্সিপাল আজকাল তাকে তোয়াজ করে। উর্দুর প্রফেসর কি বলছে? প্রিন্সিপাল আজকাল তাকে তোয়াজ করে। আব্দুস সত্তার মৃধা জিওগ্রাফির প্রফেসর, নুরুল হুদার সহকর্মী। কার্নল কিংবা মেজর জেনারেল অথবা মেজর বা ব্রিগেডিয়ার প্রিন্সিপালের কামরায় বসেছিল। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়। তোর কতকের মেয়ে সদ্য গুমবাঙ্গা গলায় বলেছে, আব্বু ছোট মামা হয়েছে। তাহলে নুরুল হুদার মেয়ে যখন নুরুল হুদার রেইনকোটটি পরছে, ওর ছোট মামার মিন্টুর রেইনকোটটি যখন নুরুল হুদা পরছে, তখন কি ওর মেয়ে ঘুম থেকে উঠছে, সদ্য গুমবাঙ্গা মেয়ে গলায় বলতেছে যে কি আব্বু ছোট মামা হয়েছে, কারণ রেইনকোটটি ওর ছোট মামার ছিল, মানে মিন্টুর ছিল, নুরুল হুদার শ্যালকের ছিল। সেজন্য মেয়েটি কি বলছে, আব্বুর ছোট মামা হয়েছে, ছোট মামার মতো দেখাচ্ছে আর কি আব্বুকে, এটা। তারপর কতকের ছেলে গম্ভীর চোখে নুরুল হুদাকে পর্যবেক্ষণ করে বলে, আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তিবাহিনী, তাই না?
তাহলে দেখেন নুরুল হুদার ছেলে দেখে কি গম্ভীর চোখে নুরুল হুদাকে পর্যবেক্ষণ করে বলে, আব্বুকে ছোটো মামার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তিবাহিনী, তাই না? দোকানদার ছেলে কি বলে, কাল শুনেন ভাই, কাল শুনেন নাই, মিরপুরের বিল দিয়া দুই নৌকা বোঝাই কইরা আইছিল, একটা জিপ উড়াইয়া দিছে, কমপক্ষে পাঁচটা কারখানা খতম। তারপর কি বলছে, বিবিসি কইছে রংপুর দিনাজপুরের হাফের জায়গা স্বাধীন, রংপুর দিনাজপুরের হাফের জায়গা স্বাধীন। তারপর নুরুল হুদা রেইনকোট গল্পের গল্পকথক, তার মেয়ের বয়স 2.5 বছর। তাহলে গল্পকথকের মেয়ের বয়স কয় বছর? 2.5 বছর। এটা মনে রাখবেন সবাই, নোট করে ফেলেন, যারা যারা দেখতেছেন তারা নোট করে ফেলেন, খাতা নিয়ে বসেন এবং নোট করে ফেলেন। তাহলে তার মেয়ের বয়স কত? 2.5 বছর। মুক্তিযোদ্ধাদের সাহায্যকারী ছেলের বয়স 5 বছর। মুক্তিযোদ্ধাদের সাহায্যকারী ছেলের বয়স কয় বছর? 5 বছর। কেমিস্ট্রি লেকচারার মিন্টুর দুলাভাই, কেমিস্ট্রির লেকচার, তারপর এগুলো হচ্ছে কি, তারপর মিন্টুর দুলাভাই, নুরুল হুদাকে মিন্টুর দুলাভাই, নুরুল হুদা আবার কি, কেমিস্ট্রি লেকচারার। আসমা নুরুল হুদার বউ, তাহলে নুরুল হুদার বউয়ের নাম কি? আসমা। তারপর কি বলতেছে এখানে, মিন্টুর কথায় আসতেছে আমরা। নুরুল হুদার কি, নুরুল হুদা হচ্ছে রেইনকোট গল্পের গল্পকথক, তার মেয়ের বয়স 2.5 বছর। মুক্তিযোদ্ধাদের সাহায্যকারী, তিনি হচ্ছে কে? তিনি মুক্তিযোদ্ধাদের সাহায্যকারী, তার ছেলের বয়স 5 বছর। তাহলে নুরুল হুদার মেয়ের বয়স আড়াই বছর, নুরুল হুদার ছেলের বয়স কয় বছর? 5 বছর। নুরুল হুদা কী ছিলেন আবার? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি লেকচারার ছিলেন। নুরুল হুদা কে ছিলেন? কেমিস্ট্রি লেকচারার। আবার আরেকটা কী ছিলেন? মুক্তিবাহিনী মিন্টুর দুলাভাই ছিলেন। তাহলে এবং আসমা নুরুল হুদার বউ। তারপর মিন্টুর কথা আসছে। মিন্টু কী ছিলেন? মুক্তিযোদ্ধা, রেইনকোটের প্রকৃত মালিক। দেখছেন, আমি বলছিলাম তাহলে কি, মিন্টুকে মুক্তিযোদ্ধা ছিল এবং রেইনকোটের প্রকৃত মালিক, রেইনকোটটি মিন্টুর ছিল, সেটাই বলতেছে আর কি এখানে। তারপর প্রিন্সিপালের কথা আসি। প্রিন্সিপাল কে ছিলেন? ডক্টর আফাস আহমদ, MSc PhD, এগুলো হচ্ছে ওনার পদবী। EPS, তারপর হচ্ছে পাকিস্তানি মিলিটারি সহায়তাকারী। তাহলে উনি কী করছে? পাকিস্তানি মিলিটারিকে সহায়তা করছে। কে? প্রিন্সিপালের নাম কি? ডক্টর আফাস আহমদ, MSc PhD। তাহলে ডক্টর আফাস আহমেদ কী করছে? পাকিস্তানি মিলিটারিকে সাহায্য করছে। তারপর আমরা দেখি, তারপর হচ্ছে প্রিন্সিপালের পিয়ন, আসল নাম ইসাক মিয়া। প্রিন্সিপালের পিয়নের নাম ইসাক মিয়া, এটা বেশিরভাগ বুট কোয়েশ্চনে দেখা যায়। প্রিন্সিপালের পিয়নের নাম কি? ইসহাক মিয়া। এবং শর্ট কোয়েশ্চনের মধ্যে ক নম্বরে জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে এটা আছে, প্রিন্সিপালের পিয়নের নাম কি, অথবা পিয়নের নাম কি? ইসহাক মিয়া। তাহলে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে, দিনরাত এখন উর্দু বলে। সে উর্দু বলে। প্রিন্সিপালের পিয়ন ইসহাক মিয়া কি বলে? এপ্রিল মাস থেকে, আমরা মাসের নাম বলছি না, কয়েকটা মাসের নাম, এখান থেকে এপ্রিল মাস শুরু থেকে বাংলা বলা ছেড়ে দিয়েছে। সে দিনরাত উর্দু বলে। দিনরাত কি বলে? উর্দু বলে। ওই পাকিস্তানিদের বই আর কি। তারপর দিলওয়ালা কোন সাহেবের খাসখানা ছিল। তারপর কি বলছে? লেখকের মতে বর্তমান ইসহাককে মিলিটারির কর্নেল বলে চালিয়ে দেওয়া যায়। লেখকের মতেও বর্তমানে ইসহাক মিলিটারির কর্নেল বলে চালিয়ে দেওয়া যায়। তারপর কি বলছে দেখেন এখানে, লেখক পরিচিতি। এবার আমরা একটু লেখক পরিচিতি যাই, সবাই একটু ভালো করে খেয়াল করবেন। আমরা আবার বিস্তারিত আলোচনা যাচ্ছি, এগুলো একটু শর্ট করে দিচ্ছি আর কি। তারপর লেখক পরিচিতি যাই। লেখক হচ্ছে কি? আখতারুজ্জামান ইলিয়াস। পিতার নাম আখতারুজ্জামান মোহাম্মদ, পিতৃত্ব নাম আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। জীবনকাল 1943 থেকে 1997 সাল। জন্ম
12 ফেব্রুয়ারি 1943 সাল, মৃত্যু 4 জানুয়ারি 1997 সাল, জন্মস্থান জাটিয়া, মামাবাড়ি, তিনি মামাবাড়িতে জন্মগ্রহণ করছেন। তারপর কি বলছে, পিতৃনিবাস হচ্ছে নারুলি বগুড়া। তারপর মৃত্যুস্থান ঢাকা। মৃত্যুর কারণ ক্যান্সার। মৃত্যুর কারণ কি ছিল? ক্যান্সার ছিল। পিতার নাম কি ছিল? পিতা BM ইলিয়াস, মাতা মরিয়ম ইলিয়াস। তাহলে আজকে আমাদের এখানে এই লাইভটা ক্লাস সর্বোচ্চ শেয়ারকারী পাবে পুরস্কার। এখানে আমাদের পেজের মধ্যে আমাদের পেজ মডারেটর বলে দিয়েছে। তাহলে সবাই একটু ভালো করে দেখেন, আশা করি সবার জন্য উপকার হবে। একদম সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে দেখেন শিক্ষা জীবন নিয়ে আমরা আলোচনা করি একটু। বগুড়া ও ঢাকায় অতিবাহিত করেন শিক্ষা জীবন তিনি। তারপর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপর পেশা জীবন বাংলা বিষয়ে অধ্যক্ষ, সরকারি কলেজ। তিনি বাংলা বিষয়ে অধ্যাপক ছিলেন সরকারি কলেজে। এবং সৃষ্টিভাণ্ডার গল্পগ্রন্থ 5টি, তিনি গল্পগ্রন্থ 5টি লিখেছেন এবং উপন্যাস লিখেছেন 2টি, প্রবন্ধ সংকলন করেছেন 1টি। গল্পগ্রন্থগুলোর নাম অন্নগরের অন্নস্তর, তারপর হচ্ছে কি খোয়ারি, দুধ ভাতে উৎপাত, তারপরে দুধখোর ওম, জাল, স্পম, তারপর হচ্ছে কি স্পমের জাল। উপন্যাস লিখেছেন কি চিলেকুটার, সেপাই ও কুয়াপ মামা। তারপর বাংলাদেশের কথা সাহিত্যে একজন অজ্ঞানা ব্যক্তিত্ব। তারপর কি বলছে দেখেন, টিকার মধ্যে আমরা কি কি দেখতে পাই, সবাই একটু দেখবেন। হ্যাঁ, তারপর একটু সবাই ভালো করে দেখবেন টিকার মধ্যে কি আসে কিভাবে, এগুলো হচ্ছে উর্দুর অর্থ। তারপর কি বলছে এখানে, কাউরন তাড়াতাড়ি, মিসক্রিয়ান মানে মুক্তিযুদ্ধ, মিসক্রিয়ান মানে কি মুক্তিযুদ্ধ। এটা সবাই একটু ভালো করে খেয়াল করেন, মিসক্রিয়ান অর্থাৎ মুক্তিযোদ্ধা। জেনারেল মনসুন বর্ষা ঋতু, জেনারেল মনসুন কাকে বলছে এখানে? বর্ষা ঋতু। জেনারেল মনসুন বর্ষা ঋতু মানে মৌসুমকে বর্ষা ঋতু আর কি বোঝাইছে। তাহলে এটা জেনারেল মনসুন এটা কেন বোঝাইছে আমরা গল্পের মধ্যে বুঝতে পারবো। জেনারেল মনসুন হচ্ছে কি মৌসুমটা, বর্ষা ঋতুটা পাকিস্তানিদের জন্য আমরা যেরকম আমরা তো আমাদের দেশের আবহাওয়ার সাথে আমরা কি অভ্যস্ত, কিন্তু পাকিস্তানের আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে অভ্যস্ত না। তারা এত বর্ষা দেখে নেয় ওদের দেশে, তাই এটাকে জেনারেল মনসুন নামে কি করছে, ওরা আখ্যায়িত করছে। এবং তারপর কি দিছে, তুড়া দিয়া উড়িয়া দিয়েছে। তুড়া দিয়া মানে কি উড়িয়া দিয়েছে। তারপর জেনারেল স্টেটমেন্ট মানে সাধারণ বিবৃতি, এটা ইংলিশ শব্দ। তারপর হচ্ছে ওয়েল্ডিং ওয়ার্কশপ, ঝালাই কারখানা। তারপর কি বলছে এখানে, সাবসাবিট অ্যাক্টিভিটিস মানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড। তারপর পাঠ পরিচিতি, আমরা একটু পাঠ পরিচিতি দেখি। রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। প্রকাশকাল হয়েছে কখন? 1995 সালে। ভাষারীতি প্রমিত বাদ্যরীতি চলিত। তারপর কি বলছে এখানে, রূপশ্রেণী ছোট গল্প, এটা একটি ছোট গল্প। উৎস গ্রন্থ জালস্পম সপ্তাহে জাল 1997। গুরুত্বপূর্ণ চরিত্র কারা এখানে? নুরুল হুদা, ইসহাক। নুরুল হুদা হচ্ছে গল্প যে এখানে মূল গল্প। তারপর হচ্ছে ইসহাক হচ্ছে কে? প্রিন্সিপালের পিয়ন। তারপর হচ্ছে কি ডক্টর আব্বাস হচ্ছে প্রিন্সিপাল। মিন্টু হচ্ছে নুরুল হুদার শ্যালক। তারপর আসমা হচ্ছে কি নুরুল হুদার ওয়াইফ অর্থাৎ বউ।
তারপর আব্দুল সত্তার মিতা, তাও উনি একজন শিক্ষক। থেকে শুরু করি। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির বিষয়বস্তু কি? মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম, তারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে এই গল্পে। তাহলে এইটা ঘ নম্বরে আসবে। অবশ্যই গল্পটা কী নিয়ে ঘটেছে, তবে কী প্রকাশ পেয়েছে, তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করেন। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম, তারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে এই গল্পে। মূলবাণী, মর্মবাণী, উপজীব্য বিষয়ের পাশে দেখেন মুক্তিযুদ্ধ ও পাক বাহিনীর দখলদারিত্ব। ভাষা, এখানে ভাষা কী? ভাষা হচ্ছে কি? বাংলা, উর্দু, ইংরেজি। রং লাল, কালো, বেগুনি, এগুলো আমরা প্রথমেই দেখেছি। মাস হচ্ছে এপ্রিল, জুন, জুলাই। খাদ্যদ্রব্য প্রায়োরিটি দুধ, চা, পান, বিড়ি, সিগারেট। ডিপার্টমেন্ট বুটানি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংরেজি, কেমিস্ট্রি, উর্দু, এগুলো আমরা আগেই দেখছি এখানে উপরে। তারপর যানবাহন, তারপর কি বলছে যানবাহনের মধ্যে কী আছে? বেবি ট্যাক্সি আছে, নৌকা আছে, রিক্সা আছে, টেলাগাড়ি আছে, লরি, বাস, জিপ। ঋতু হচ্ছে 3টি। ঋতু কয়টির কথা বলা হয়েছে এই গল্পে? 3টি। বর্ষা, হেমন্ত, শীত। স্থান ঢাকা, মিরপুর, মগবাজার, দিল্লি, পাঞ্জাব, বালুচ, রংপুর, দিনাজপুর। নিউ মার্কেট, ঢাকা কলেজ গেট, আসাদ গেট। তারপর হচ্ছে জিমনেশিয়াম, মিলিটারি ক্যাম্প, শহীদ মিনার। কী বারের কথা বলা হয়েছে এখানে? শনি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। রবি ও সোমবারের কথা উল্লেখ নেই। রবি ও সোমবারের কথা উল্লেখ নেই, তাহলে শর্টকাটে মনে রাখার কথা হচ্ছে কি? রবি ও সোমবারের কথা উল্লেখ নেই। তাহলে তারপর হচ্ছে কি? গৃহ সামগ্রী। তারপর হচ্ছে গৃহ সামগ্রী, রেডিও, টেলিভিশন, ট্যাপ রেকর্ডার। তারপর হচ্ছে কি? রেফ্রিজারেটর। তারপর কি বলছে এখানে? লোহার আলমারি, ফ্যান। লোহার আলমারির কথা বলা হয়েছে। তারপর বলছে কি? ফ্যান। তারপর দেখেন সবাই খাট, পালং, তারপর সোফা সেট, ড্রেসিং টেবিল। তারপর দেশ বলা হয়েছে রাশিয়া, পাকিস্তান, হিন্দুস্তান। খেলার নাম ফুটবল, ক্রিকেট, লন টেনিস। তারপর রেইনকোট বৃষ্টি নিরোধক, ঢিলা জামা, বর্ষাতি। তারপর রেইনকোট গল্পের রেইনকোটটি মিন্টুর, আসল মালিককে মিন্টুর। রেইনকোট গল্পটি বিবৃত হয়েছে মূলত লেখক আখতারুজ্জামান ইলিয়াসের জবানিতে। নুরুল হুদার চরিত্রের ভিতর প্রবেশ করে নুরুল হুদার জবানিতে কিছু অংশ লেখক নিজে বর্ণনা করেছেন, তবে পরীক্ষায় আসলে নুরুল হুদাই উত্তর করবে। তারপর 4 নম্বর কি বলছে? রেইনকোটটি মূলত মুক্তিযুদ্ধের প্রেরণার প্রতীক, দেশপ্রেমের প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক, প্রতিবাদের ও সাহসের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। রেইনকোট গল্পে প্রকাশিত হয়েছে কি? অনুভূতির তীব্রতা, আবেগের তীব্রতা, দেশপ্রেম। রেইনকোট গল্পটির শিক্ষণীয় দিক হচ্ছে মুক্তিযুদ্ধের স্বরূপ, সাধারণ মানুষের মুক্তিযুদ্ধের চেতনা, পাক বাহিনীর নির্যাতন। রেইনকোট গল্পের পটভূমি যে শহরে ঢাকা ফুটে উঠেছে। তারপর কি বলছে এখানে? ফুটে উঠেছে ঢাকা শহরের পরিস্থিতি। বৃষ্টি হচ্ছে 8 নম্বর, বৃষ্টি হচ্ছে ভোর রাত থেকে। 9 নম্বর কি বলছে? এই বৃষ্টির মেয়াদ 3 দিন, তাহলে বৃষ্টির মেয়াদ 3 দিন। বৃষ্টির ঝমঝম বুল, ঝমঝম জুড়ে বৃষ্টি পড়ার অনুকরণ শব্দ। বুল গান বা বাদ্যযন্ত্রের বাঁধা, অর্থাৎ বাজনার গত। তারপর কি বলছে এখানে? কণার বচন আমরা দেখি এই পাশে, কণার বচন এই পাশে আমরা দেখি কণার বচন। তাহলে কণার বচনে কি বলছে এখানে দেখেন সবাই। শনিতে 7, সবাই একটু ভালো করে খেয়াল করবেন। শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন।
শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন। এই এই প্রবাদটি একটি কণার বচন। এই প্রবাদটি একটি কণার বচন। এই প্রবাদটি একটা জেনারেল স্টেটমেন্ট। এই প্রবাদটি একটা কি জেনারেল স্টেটমেন্ট। স্ক্রিনটা ভালো করে দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন সবাই কমেন্টে। আশা করি দেখা যাচ্ছে। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা যেহেতু নতুন, সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন। এই তো। তারপর দেখেন এই প্রবাদটি জেনারেল স্টেটমেন্ট বলছি। এর স্পেসিফিক ক্লাসিফিকেশন বা ব্যাখ্যা হলো মঙ্গলে বুড়রাতে হইল শুরু, 3 দিন মেঘের গুরু গুরু, তারপর বুধের সকালে নামলো জল, বিকালে মেঘ কয়েকবার চল। তারপর বলছে কি বৃহস্পতি শুক্র কিছুই বাদ নাই। সহজ কথায় শনিবারে বৃষ্টি শুরু হলে অনবরত 7 দিন বৃষ্টি হবে। মঙ্গলবারে মতান্তরে বুধ বৃষ্টি শুরু হলে টানা 3 দিন থাকবে। এছাড়া অন্যবারে বৃষ্টি শুরু হলে সেই দিন হয়ে থেমে যাবে। তাহলে এখানে কি বলছে? সেদিন হয়ে থেমে যাবে। সবাই একটু খেয়াল করবেন। তারপর কি বলছে দেখেন। তারপর বলছে কি 10-10-এর মধ্যে কি বলছে? অন্তত 3 দিন ফুটপাত বন্ধ। তারপর কি বলছে? এইখানে কি বন্ধের কথা বলা হয়েছে? এখানে কি বন্ধের কথা বলা হয়েছে? গোলাগুলি বদলার যা জিরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। বন্ধু বারুদ তীব্র বৃষ্টিতে বন্ধুর বারুদের ক্ষতি। তীব্র বৃষ্টিতে বন্ধুর আচ্ছা, আমরা এই তীব্র বৃষ্টিতে বন্দুক বারুদের ক্ষতি হওয়ার এখন গোলাগুলির সম্ভাবনা কম। এই কটা দিন নিশ্চিন্তে আরাম করো। 3 দিনের কথা বলা হয়েছে। তারপর কি বলছে? ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। অর্থাৎ আমরা ভাবি এরকম আর হয় অন্যরকম। তারপর কি বলছে এখানে ইংলিশটা? ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। তাহলে আমরা ভাবি একরকম আর হয় অন্যরকম। তাহলে যে বৃষ্টিতে বেশ শীত ভাব, শেষ হেমন্তের বৃষ্টিতে যে বৃষ্টিতে বেশ শীত ভাব, শেষ হেমন্তের বৃষ্টিতে সব বেচতে দিল। এখানে ঘুমের পরিকল্পনা বা আরাম ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে আমি একটু এক মিনিট আমার একটু হ্যাঁ, সবাই একটু খেয়াল করবেন। তারপর কি বলছে এখানে? সব তারপর বলছে কি কবি পরিচিতি কি বলছে? আখতারুজ্জামান লেখা গল্পটি 1995 সালে প্রকাশিত হয়। বাংলা কথা সাহিত্যে তিনি একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব। তার 2টি উপন্যাস চিলেকুঠার সেপাই ও খোয়াবনামা। মূলভাব হচ্ছে কি এখানে? মূলভাব মুক্তিযুদ্ধের চেতনার আলোকে দেশ ও জাতির প্রতি মমত্বের দিক প্রকাশিত হয়েছে। তারপর কি বলছে? তারপর সারাংশটা সবাই একটু খেয়াল করবেন। রেইনকোট গল্পে পাকিস্তানি মিলিটারি বর্বর অত্যাচার ও নির্যাতনের দিক ফুটে উঠেছে। শিক্ষক নুরুল হুদার শ্যালক একজন মুক্তিযোদ্ধা। নুরুল হুদা যদিও কিছুটা ভীতু প্রকৃতির লোক ছিল, কিন্তু শ্যালক মুক্তিযোদ্ধার রেইনকোট গায়ে দেওয়ার পর বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তার মধ্যে উষ্ণতা, সাহস, দেশপ্রেম সঞ্চারিত হয়। নির্ভয়ে সাহসী পদক্ষেপ নুরুল হুদা এগিয়ে যায়। মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তানি সেনারা কলেজে এসে
ক্যাম্প স্থাপন করে। পাকিস্তানি হানাদার বাহিনী বর্বর অত্যাচারের বিরুদ্ধে ঢাকায় মুক্তিসেনারা গেরিলা আক্রমণ শুরু করে। ঢাকা কলেজের সামনে বৈদ্যুতিক ট্রান্সফার ধ্বংস করে দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা কলেজের শিক্ষকদের তলব করে। তাহলে এখানে কি করছে, ওরা মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তানি সেনারা কলেজে এসে ক্যাম্প স্থাপন করেন। পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর অত্যাচারের বিরুদ্ধে ঢাকার মুক্তি সেনারা গেরিলা আক্রমণ শুরু করে। ঢাকা কলেজের সামনে বৈদ্যুতিক ট্রান্সফার। তারপর বলছে কি, তাদের মধ্যে থেকে নুরুল হুদা আব্দুস সাত্তার মিতাকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে থেকে নুরুল হুদা আব্দুস সাত্তার মিতাকে গ্রেপ্তার করে। তারপর নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে। কলেজের প্রিন্সিপাল এবং পিয়ন ইসহাক মিয়া পাকিস্তানিদের পক্ষে কথা বলে। গল্পে মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি রচিত হয়েছে। গল্প এর রেইনকোটটি প্রতীকী তাৎপর্য বহন করেছে। এরপর নুরুল হুদার জবানিতে অধিকাংশ ঘটনায় বিবৃত হয়েছে। নুরুল হুদা কি বিতু থেকে সাহসী দেশপ্রেম। মিন্টু বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার শ্যালক। পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর নির্যাতন, নিপীড়ন ও অত্যাচার। তারপর কি হচ্ছে, মুক্তিযোদ্ধাদের শেষে গেরিলা আক্রমণ। গেরিলা আক্রমণ। তারপর সাধারণ মানুষের উপর নির্মম অত্যাচার, নির্বিচারে হত্যা প্রকাশিত হয়েছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, রেইনকোট গল্পে রেইনকোটটি কার? মিন্টুর। রেইনকোট গল্পে নুরুল হুদা সাহসী হয়ে ওঠার মূল কারণ সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম। রেইনকোট গল্পটি কিসের প্রতীক? রেইনকোট গল্পটি দেশপ্রেম, মুক্তিযুদ্ধের প্রতীক। রেইনকোট গল্পটি কিসের প্রতীক? দেশপ্রেম, মুক্তিযুদ্ধের। তারপর বলছে রেইনকোট গল্পের কথকের নাম কেমিস্ট্রি শিক্ষক নুরুল হুদা। হ্যাঁ। তারপর বর্ষাকালে তো জুত কথাটি 2 বার বলা হয়েছে এবং কথাগুলো ছদ্মবেশী কুলি বলা হয়েছিল। তারপর কি বলছে এখানে, উ আপ হি ক সাক্তা উক্তিটি করেছে পিয়ন ইসহাক মিয়া। পিয়ন ইসহাক মিয়া উর্দু ভাষায় কথা বলা শুরু করেছে। ও কি বলছে, ও আপ হি ক সাক্তা, মানে উক্তিটি কে করেছে? পিয়ন করেছে। তাহলে এটি আপনি বলতে পারেন, ও আপ হি ক সাক্তা অর্থাৎ কি, এটি আপনি বলতে পারেন। তারপর কি বলছে দেখেন, তারপর মিলিটারি পান্ডা কোথায় বসেছিল? প্রিন্সিপালের কামরায়। মিলিটারি পান্ডা কোথায় বসেছিল? প্রিন্সিপালের কামরায়। সিংহাসন মার্কা চেয়ারে। তাহলে কি বলছে এখানে, সিংহাসন মার্কা চেয়ারে। মিসক্রিয়েন্ট অর্থ দুষ্কৃতকারী। মিসক্রিয়েন্ট অর্থ। কলেজ কয়টি আলমারি কেনা হয়েছে? সর্বমোট 10টি। কলেজে এটা আসে। কলেজে কয়টি আলমারি কেনা হয়েছে? সর্বমোট 10টি। পাকিস্তানিদের শরীরে কাটা কি ছিল এখানে? শহীদ মিনার হচ্ছে পাকিস্তানিদের শরীরে কাটা ছিল এখানে। কারণ এগুলো আমাদের চেতনা, আমাদেরকে কি করে, কারণ এগুলো বাঙালিদের চেতনার প্রতীক। বাঙালিদেরকে কি করে আরও সাহসী করে তোলে। এগুলো আমাদের কি ছিল? পাকিস্তানিদের শরীরের কাটা ছিল আমাদের চেতনার প্রতীক এগুলো। তারপর আমরা এই গল্পে লেখক পরিচিতি ইতিমধ্যে জেনেছি। তারপর কি বলছে এখানে দেখেন, বাংলাদেশের কথা সাহিত্য আখতারুজ্জামান ইলিয়াস একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব। তাহলে এখানে কয়েকটি লাইন আমরা তার পিতৃনিবাস বগুড়া শহরের উপকণ্ঠে অবস্থিত নারুলি গ্রামে। কর্মজীবনে তিনি ছিলেন তিনি সরকারি কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক ছিলেন। তারপর 1947 সালে 18 জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
এরপর আমরা যাই পাঠ পরিচিতিতে। পাঠ পরিচিতি। রেইনকোট গল্পটি প্রকাশিত হয় 1995 সালে। পরে এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ জাল স্বপ্ন স্বপ্নের জাল 1997 গ্রন্থে সংকলিত হয়। এ গল্পে পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনা। সমগ্র এক থেকে মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে গল্পটি রচিত। মুক্তিযুদ্ধের তখন শেষ পর্যায়ে ঢাকায় তখন মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ শুরু হয়েছে। তারই একটি ঘটনা এই গল্পের বিষয়। যেখানে ঢাকা কলেজের সামনে কি করা হয়েছে, এখানে ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে বৈদ্যুতিক ট্রান্সফার ধ্বংস করে দেওয়া হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী কলেজের শিক্ষক তলব করে। তাদের মধ্যে নুরুল হুদা আব্দুস সাত্তার মিতাকে গ্রেপ্তার করে নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে। নুরুল হুদার জবানিতে গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র। গেরিলা আক্রমণের ঘটনা ঘটে যে রাতে তার পরের দিন সকালে ছিল বৃষ্টি। তাহলে যে রাতে গেরিলা আক্রমণ হয় সে রাতের পরের দিন ছিল বৃষ্টি। তলব পেয়ে সেই বৃষ্টির মধ্যে নুরুল হুদাকে কলেজে যেতে যে রেইনকোটটি পরতে হয় সেটি ছিল তার শ্যালকের মুক্তিযোদ্ধা মিন্টুর। তাহলে সেটি ছিল কি, সেদিন বৃষ্টি হচ্ছিল, পিয়ন ইসাক মিয়া দরজায় করেন আসছে। করেন আওয়ার পর কি বলছিল মূল গল্পটি আমি আপনাদেরকে বলতেছি, একটু খেয়াল করবেন। তো বলতেছে কি, প্রিন্সিপালে তলব করছে, মিলিটারি ওরা কি তলব করছে। তারপর বৃষ্টি পড়তেছে, এখন বাইরে কেমনে যাবে। এখন আসমা বলতেছে যে কি, মানে ওনার নুরুল হুদার বউ বলতেছে কি রেইনকোটটি পরে যেতে বলতেছে। তাহলে রেইনকোটটি মিন্টুর হ্যাঁ, মিন্টুর রেইনকোটটি পড়ছিল। তারপর ওর মেয়ে বলতেছে কি মামার মতো লাগতেছে। তো ওর ছেলেও কি এটাই বলতেছে। তাহলে এরপর দেখেন গল্পে এই রেইনকোটের প্রতি কি তাৎপর্য অসাধারণ। এই রেইনকোটের প্রতি কি তাৎপর্য সাধারণ। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ বিতু প্রকৃতি নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে উষ্ণতা, সাহস, দেশপ্রেম তারই ব্যঞ্জনাময় প্রকাশ পেয়েছে এই গল্পে। তাহলে এই কথা বারবার বলা হয়েছে এখানে। তাহলে শব্দার্থ এখানে টিকা কি বলছে, জেনারেল স্টেটমেন্ট অর্থ সাধারণ বিবৃতি, স্পেসিফিক ক্লাসিফিকেশন সুনির্দিষ্ট শ্রেণীকরণ, তলব কিয়া আবি জানা হুগা তলব করেছেন এখনই যেতে হবে। তো মিসক্রিয়ান লুক ইলেকট্রিক। তারপর কি বলছে, ট্রান্সফরমার তোড় দিয়া তো ট্রান্সফরমার ভেঙে গেছে, তোড় দিয়া মানে ভেঙে দেওয়া, উড়িয়ে দেওয়া। তারপর और वापस जाना का टाइम, प्रिंसिपल साहब का कुटी में ग्रेनेड फेंका, মানে প্রিন্সিপাল সাহেবের কুটি যেখানে আছে সেখানে কি করছে, গ্রেনেড ফেকছে। गेट तोड़ दिया, गेट ভেঙে দিছে আর কি, गेट तोड़ दिया। মিসক্রিয়ানরা ইলেকট্রিক ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছে। আবার ফিরে যাওয়ার সময় প্রিন্সিপাল সাহেবের বাড়িতে গ্রেনেড ছুড়েছে, গেট ভেঙেছে। তারপর কি বলছে, কিভাবে অর্থ মানে কিভাবে। তারপর ও আপহি ক সাক্তা, তাহলে সেটি আপনি বলতে পারেন। তারপর কি বলছে, মিসক্রিয়ান দুষ্কৃতকারী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকার ও তার সেনাবাহিনী এই শব্দটি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করার জন্য ব্যবহার করেছেন। তাহলে মিসক্রিয়ান মানে কি আমাদের দেশের জন্য মুক্তিযোদ্ধা, আর ওরা কি করছে, ওরা দুষ্কৃতকারী। এটা কিসের জন্য ব্যবহার করছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সরকার ও তার সেনাবাহিনী এই শব্দটি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের হেয় পণ্য করার জন্য, মানে অর্থাৎ ব্যঙ্গ করার জন্য কি করছে, মিসক্রিয়ানটা ব্যবহার করছে। আব্দুস সাত্তার মির্জা কা গড় জানা হোগা, আব্দুস সাত্তার মির্জার গড়ে যেতে হবে আর কি। তাহলে কি বলছেন, আপ আবি আইয়ে, আপনি এখন আসেন। তারপর এক কর্নেল সাহেব পৌঁছ গিয়া, তাহলে কি বলছে কি এক কর্নেল সাহেব এর মধ্যে চলে এসেছেন। তাহলে সব প্রফেসরকে এত্তলা দিয়ে, সব প্রফেসরকে এত্তলা দিয়া। তারপর কি বলছে, ফরেন আয়া মানে তাড়াতাড়ি আসেন, সব প্রফেসরকে ডেকেছেন তাড়াতাড়ি আসুন, এটাই বলেছে।
তারপর কি বলছে, ওয়েল্ডিং ওয়ার্কশপ, ঝালাই কারখানা, এগুলো আমরা আগেই পড়ছি। তারপর এখানে রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচণ্ড শীতের কবলে পড়ে হিটলারের বাহিনী রুশ বাহিনীর হাতে পদদস্ত হয়েছিল। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচণ্ড শীতের কবলে পড়ে হিটলারের বাহিনী রুশ বাহিনীর হাতে কী হয়েছিল, পদদস্ত হয়েছিল। বাংলাদেশের প্রবল বর্ষায় তেমনই বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিল হানাদার বাহিনী, এইখানে সেই বিষয় তুলে ধরা হয়েছে। তাহলে বৃষ্টির সময় তারা এই বৃষ্টির সময় কী ছিল না, আমাদের বৃষ্টির সঙ্গে ওদের পরিচিত ছিল না, সেজন্য ওরা আমাদের আবহাওয়ার সঙ্গে আমরা অভ্যস্ত, কিন্তু ওরা এই আবহাওয়ার সঙ্গে অভ্যস্ত ছিল না। সেজন্য বলছে কি, বাংলাদেশের প্রবল বর্ষায় তেমন বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিল হানাদার পাকিস্তানি বাহিনী, এখানে সেই বিষয়টি তুলনা করা হয়েছে। তারপর আমরা দেখি আখতারুজ্জামান ইলিয়াস কোন তারিখে জন্মগ্রহণ করেন। তাহলে আমরা এই এমসিকিউগুলা কী করছি, আমরা এমসিকিউগুলা কমপ্লিট করব। এবং দেখেন সবাই, তাহলে কী বলছে এখানে, আখতারুজ্জামান ইলিয়াস, আমরা এখানে পড়ার সময় পড়ছিলাম না, আখতারুজ্জামান ইলিয়াস কত সালে জন্মগ্রহণ করেন। আখতারুজ্জামান ইলিয়াস কোন তারিখে জন্মগ্রহণ করেন, 1950 সালে 10ই মে। আখতারুজ্জামান ইলিয়াস কোন গ্রামে জন্মগ্রহণ করেন, আখতারুজ্জামান ইলিয়াস কোন গ্রামে জন্মগ্রহণ করেন, সবাই একটু দেখবেন। আখতারুজ্জামান ইলিয়াস কোন গ্রামে জন্মগ্রহণ করেন। আখতারুজ্জামান ইলিয়াস হচ্ছে, দেখেন, আখতারুজ্জামান ইলিয়াস গেঠিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। আখতারুজ্জামান ইলিয়াস কোথায় জন্মগ্রহণ করেন, মামার বাড়িতে, ঘ নাম্বার মামার বাড়িতে। আখতারুজ্জামান ইলিয়াস, তাহলে আমি একটু সরি, সবাই একটু খেয়াল করবেন। তাহলে এখানে হচ্ছে কি খ নাম্বার, এখানে হচ্ছে কি এটার মধ্যে কি গেঠিয়া। তারপর আখতারুজ্জামান ইলিয়াস কোথায় জন্মগ্রহণ করেন, মামার বাড়িতে। আখতারুজ্জামান ইলিয়াস মূলত কী ছিলেন, আপনারা একটু খেয়াল করবেন সবাই। আখতারুজ্জামান ইলিয়াস মূলত কী ছিলেন বলেন, আপনারাই বলেন, কমেন্টে জানান। আখতারুজ্জামান ইলিয়াস, দেখেন আখতারুজ্জামান ইলিয়াস হচ্ছেন, নেট চলে গেছে হয়তো। আখতারুজ্জামান ইলিয়াস ছিলেন হচ্ছে এটা 4 নম্বর। আখতারুজ্জামান ইলিয়াস 2 3, আখতারুজ্জামান ছিলেন কথা সাহিত্য। আখতারুজ্জামান ইলিয়াস ছিলেন কি কথা সাহিত্যে। এবং আখতারুজ্জামান ইলিয়াস রচিত গ্রন্থ কোনটি, সংস্কৃতির। আখতারুজ্জামান ইলিয়াস রচিত এখানে সবাই একটু দেখবেন, ঘ নাম্বার 5-এর ঘ নাম্বার দিছে। আমি দেখতেছেন কিনা আমি জানি না, আপনারা সবাই খেয়াল করবেন একটু ভালো করে। 3 নাম্বার, তাহলে এখানে কি দিছে সবাই একটু খেয়াল করবেন। সংস্কৃতির বাংলা সেতুর, হ্যাঁ, আখতারুজ্জামান রচিত গল্পগ্রন্থের সংখ্যা কয়টি। আখতারুজ্জামান রচিত গল্পগ্রন্থের সংখ্যা কয়টি, একটু সবাই দেখবেন। 2 5টি। এবং আপনারা সবাই এগুলা যারা লাইভ ক্লাস করবেন তারা আমাদের কমেন্টে জানাবেন, আমরা আপনাদেরকে পিডিএফ ফাইলটি ফ্রি, যেহেতু এটা ফ্রি ক্লাস, আমরা এটা আপনাদেরকে গিফট হিসেবে, উপহার হিসেবে দিয়ে দিব। এবং আমরা এখন কিছু সৃজনশীল নিয়ে আলোচনা করব, এমসিকিউ। তাকে এখন দেখেন, একটা সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করি। চকচকের সড়কের উত্তরে রাইফেল রেঞ্জের মধ্যে গামছা পরা এক কিশোর 3-4টে গরু দেখিয়ে নিয়ে যাচ্ছে। তার মাথায় ছালা বোঝাই ঘাস, কাঁধে লাঙ্গল জুয়াল, সম্ভবত সে মাঠ থেকে বাড়ি ফিরছে। মুক্তি, একজন সৈনিক চিৎকার করে ওঠে। কাহা অপরেরা প্রশ্ন করে।
তাহলে কি বলছে তারপর ডাহনা তরফ তরফ দেখো, ডাহনা তরফ দেখো মানে ডান দিকে দেখতে বলছে। তারপর কলিমুদ্দি দফাদার সবিনয়ে বলতে চাই মুক্তি নেই, মুক্তি নেই ক্যাপ্টেন সাহাব, ওয়ে রাখাল है मेरा चेना जाना है, चुप रहो साले काफेर का बच्चा काफेर, বলছে চুপ রও সালে কাফের কা বাচ্চা কাফের। মুক্তি আলবত মুক্তি, মুক্তি আলবত মুক্তি বলে সকলে একসঙ্গে গুলি ছুড়ে এলাকা কেঁপে ওঠে, ধ্বনি প্রতিধ্বনিত হয়ে দূরে ছড়িয়ে পড়ে। এটা কি রাজশাহী বোর্ডে আসছে 2017-এর মধ্যে। রেইনকোট গল্পটি কার লেখা? রেইনকোট গল্পটি আখতারুজ্জামান লেখা। ক্র্যাকডাউনের রাতে কি ঘটেছিল? ক্র্যাকডাউনের রাতে কি ঘটেছিল সবাই একটু দেখেন। ক্র্যাকডাউনের রাতে নিরীহ বাঙালির উপর ভয়াবহ হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। পাকিস্তানি রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে বাঙালি শোষণ নির্যাতনের শিকার হতে থাকে। 1971 সালে 25 মার্চ দিবাগত রাতে তা চূড়ান্ত আকার ধারণ করে। এই সময় পাকিস্তানি সেনাবাহিনী ঢাকার নিরস্ত্র মানুষের উপর ভয়াবহ হত্যাযজ্ঞ ও গণহত্যা ও ধ্বংস পরিচালনা করে। সে রাতের ভয়াবহতা বোঝাতে ক্র্যাকডাউনের রাত কথা বলা হয়েছে। তারপর কি বলছে দেখেন, রেইনকোট গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকে রেইনকোট গল্পের গণহত্যার দিকটি ফুটে উঠেছে। গণহত্যার দিকটি যেটা এখানে কি করছে, রেইনকোট গল্পে মুক্তিযুদ্ধের সময় ঢাকার ভয়াবহ পরিস্থিতির কথা উঠে এসেছে। সে সময় ঢাকার কোনো মানুষ নিরাপদ ছিল না। 1971 সালে 25 মার্চ রাত থেকে তারা নিয়মিত গণহত্যা চালাতে থাকে। এর থেকে রেহাই পায় না আজান দিতে থাকা মসজিদের মুয়াজ্জিন পর্যন্ত। তারা নারী, শিশু, বৃদ্ধ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে নির্বিচারে হত্যা করেছে। যেমনটি লক্ষ্য করা যায় উদ্দীপকের ঘটনার। উদ্দীপকে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক এক রাখাল বালককে গুলি করে হত্যা করার চিত্র ফুটে উঠেছে। নিরীহ রাখাল বালক দিন শেষে গরু নিয়ে বাড়ি ফিরছিল। তাহলে ওইখানে কি মসজিদে আজান দেওয়া মুয়াজ্জিনকে পর্যন্ত কি করে নাই, ওরা ছাড় দেয় নাই। আর এখানে নিরীহ রাখাল বালক দিন শেষে গরু নিয়ে বাড়ি ফিরছিল, কিন্তু নির্মম পাকিস্তানি সৈন্যের বন্দুকের গুলি থেকে রেহাই পায়নি। তাহলে তাদের আচরণ ছিল হিংস্র, পশুর চেয়ে ঘৃণ্য। তাহলে এই দুটার মধ্যে কি এরূপ নির্মমতার প্রতিফলন সমানভাবে লক্ষ্য করা যায় উদ্দীপক ও রেইনকোট গল্পের। তারপর ঘ নম্বর প্রশ্নের মধ্যে কি বলছে, কি উদ্দীপক ও রেইনকোট গল্পের আলোকে স্বাধীনতা যুদ্ধে এদেশের জনসাধারণের অবস্থা আলোচনা করো। তাহলে এটা আপনারা পরে লিখতে পারবেন। রেইনকোট গল্পের স্বাধীনতা যুদ্ধে দেশের জনসাধারণের ভয়াবহ অবস্থার কথা রচিত। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্নের মধ্যে বর্গীয় কাসনানিতে মারল মানুষ কত, এটা 4 অথবা 5 কবিতা। বর্গীয় কাজনানিতে মারল মানুষ কত, পুরুলিয়া গ্রামটি শত শত হানাদারের সঙ্গে জুড়ে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। তাহলে এটা কুমিল্লা বোর্ড 2017 আসছে। রেইনকোট গল্পের কথকের নাম কি? নুরুল হুদা। তারপরে রাশিয়া ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। এই প্রশ্নটা ভালো করে পড়বেন সবাই। এটা আছে রেইনকোট গল্পে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের জন্য বর্ষা ঋতুর সহায়ক ভূমিকা বিষয়টি প্রকাশ পেয়েছে। ইতিহাস থেকে জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচণ্ড শীতের কবলে পড়ে জার্মান বাহিনী রাশিয়ার পর্যুদস্ত হয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বর্ষা ঋতুর কারণে পাক বাহিনী একইভাবে পর্যুদস্ত। বাংলার প্রবল ঝড় বৃষ্টির সাথে হানাদার বাহিনীর পরিচয় ছিল না, ফলে তাদেরকে মুক্তিযোদ্ধাদের সাথে বর্ষা ঋতুর সাথেও লড়তে হয়েছিল। রেইনকোট গল্পে বর্ষার ঋতুকে তাই জেনারেলের সাথে তুলনা করা হয়। তাই কি বলা হয়? জেনারেলের সাথে তুলনা করা হয়। তারপর এখানে বলছে কি গ নম্বরের প্রশ্ন, উদ্দীপকের রেইনকোট গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? উদ্দীপকের রেইনকোট গল্পে বর্ণিত হানাদারের বর্বরতা ও বাঙালির প্রতিরোধের দিকটি ফুটে উঠেছে। এটা আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন। এবং গ নম্বরে বলছে কি সবাই লিখবেন। মুক্তিযুদ্ধের ইতিহাস আশা করি সবার জানা আছে এবং এই গল্পটি থেকে লিখতে হবে। হানাদারের সঙ্গে জুড়ে লড়ে মুক্তি সেনা উদ্দীপকে এই বাস্তবতার মতো রেইনকোট গল্পেও প্রতিরোধের চিত্র রয়েছে। তাহলে কি বলছে এখানে ঘ নম্বরে,
মুক্তিযোদ্ধা হানাদারের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা হানাদারের বিরুদ্ধে এটা খেয়াল করেন সবাই। হানাদারের বিরুদ্ধে বদ্ধ প্রতিরোধের অলক্ষ্য গল্পটি। তাহলে রেইনকোট গল্পটিতে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের বহুমাত্রিক চিত্র, পাকিস্তানি সেনাদের বর্বরতা ও মুক্তিযুদ্ধের প্রতিরোধ, এই দুটি গল্পের উপজীব্য। তারপর আমরা আরেকটা উদ্দীপক পড়ি এবার। বিদেশি সেনার কামান বুলেটে বিদ্ধ, নারী শিশু আর জুয়ান বিদ্ধ, শত্রু সেনারা হত্যার অভিযানে, মুক্তিবাহিনী প্রতিরোধে উত্থানে, মুক্তির পথ যুদ্ধেও রয় জেনে, ঘাতক ধ্বংস করেছে অস্ত্রহেনে। রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয়েছে? 1945 সালে। তারপর কি বলছে? যেন বৃষ্টি পড়েছে মিন্টুর রেইনকোটের উপর। এই প্রশ্নটা একটু ভালো করে দেখবেন এবং গ নম্বর আমরা পড়িনি একটু। আচ্ছা, খ নম্বরটা একটু দেখে নিই। বসে কি মুক্তিযুদ্ধে মিন্টুর রেইনকোটটি পরে বিতু প্রকৃতি নুরুল হুদার ভিতরে যে চেতনা সঞ্চারিত হয়েছিল তার নিখুঁত পরিচয় আছে রেইনকোট গল্পে। মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর রেইনকোটটি পরার পর থেকে বিতু প্রকৃতির নুরুল হুদার মাঝে সঞ্চারিত হয় সাহস ও দেশপ্রেমের এক বিচিত্র অনুভূতি। মুক্তিযোদ্ধাদের সাথে নুরুল হুদার সংযোগ থাকায় তাকে চাবুক দিয়ে পিটিয়ে তথ্য বের করার চেষ্টা চালায় পাকিস্তানি সেনারা। কিন্তু রেইনকোটের কারণে তার মাঝে যে প্রেরণা সৃষ্টি হয়েছিল তা যেন চাবুকের আঘাতকে ভুলিয়ে দিয়েছিল। নুরুল হুদার কাছে চাবুকের আঘাতের ব্যাপারটা রেইনকোটের উপর বৃষ্টি পড়ার মতো অস্বাভাবিক লেগেছে। তারপর কি বলছে? উদ্দীপকে বিদেশি সেনা রেইনকোট গল্পের পাকিস্তানি সেনাদের সাথে তুলনা করা হয়েছে। তাহলে বিদেশি সেনা, এখানে উদ্দীপকে বিদেশি সেনাদের কথা বলা হয়েছে, তো তাহলে অবশ্য পাকিস্তানি সেনারা আমাদের জন্য বিদেশি কথা বলা হয়েছে। রেইনকোট গল্পটি মুক্তিযুদ্ধকালীন ঢাকার পরিস্থিতি নিয়ে রচিত। এই গল্পে পাক বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র আতঙ্কিত হয়। তাহলে রেইনকোট গল্পে মুক্তিযুদ্ধের, তারপর ঘ নম্বরে দেখি আমরা রেইনকোট গল্পে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিতে হানাদার বাহিনীর দৃষ্টিকোণ থেকে মিসক্রিয়ান বলে উল্লেখ করা হয়েছে। রেইনকোট গল্পে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিতে হানাদার বাহিনীর দৃষ্টিকোণ থেকে মিসক্রিয়ান বলে উল্লেখ করা হয়েছে। আলস্য গল্পে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি তথা মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ সমর্থনকারী সাধারণ মানুষের পরিচয় ফুটে উঠেছে। গল্পে মিন্টু ও তার সহযোদ্ধারা দেশকে শত্রুমুক্ত করতে যুদ্ধ অংশগ্রহণ করে। আবার মুক্তিযুদ্ধে সমর্থন করার কারণে নুরুল হুদা ও আব্দুস সাত্তার মিতার মতো সাধারণ মানুষদেরও নির্মম অত্যাচার সহ্য করতে হয়। উদ্দীপকে বাঙালিদের উপর হানাদার বাহিনীর নিপীড়নের চিত্রের পাশাপাশি তাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ চিত্রও ফুটে উঠেছে। এখানে যেমন হানাদার বাহিনী কৃত নারী শিশু যুবক বৃদ্ধদের হত্যার বর্ণনা রয়েছে, তেমনি দেশকে শত্রুমুক্ত করার জন্য মুক্তিযোদ্ধার প্রতিরোধের কথাও বলা হয়েছে। তাহলে আমরা আজকে ক্লাস এতটুকু পর্যন্ত থাক, অনেক বড় হয়ে যাচ্ছে লাইভটা যেহেতু। তাহলে মিসক্রিয়ান শব্দটির নিয়ে আলোচনা করতেছি। দেখেন, এটা নিয়ে আলোচনা। রেইনকোট গল্পে মুক্তিযোদ্ধা গেরিলা আক্রমণ শুরু করে পাকিস্তানি হানাদার পর্যদস্ত করে তুলে কুলি সেজে কলেজে ঢুকে তারা বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস করে। প্রিন্সিপালের বাসায় গ্রেনেড ছুড়ে কী করছে ওরা? প্রিন্সিপালের বাসায় গ্রেনেড ছুড়ে ফটক উড়িয়ে দেয়। গল্পে মুক্তিযোদ্ধাদের এই তৎপরতার বাইরে যে বিষয়টি মুখ্য উঠেছে তা হলো সাধারণ মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার জাগরণ। নুরুল হুদা নির্মম নির্যাতন সহ্য করে মুক্তিযোদ্ধাদের সন্ধান দেয়নি। মুক্তিযোদ্ধা মহান চেতনা নিজের মধ্যে লালন করার হানাদারদের অত্যাচারকে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিতে যে বর্ণনা পাওয়া যায় তা মুক্তিযুদ্ধের কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ। এখানে মুক্তিযুদ্ধ সমর্থনকারী সাধারণ মানুষের কথা উঠে আসেনি। নুরুল হুদার মতো সাধারণ মানুষের মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি যারা যুদ্ধে অংশগ্রহণ না করেও মানসিকভাবে মুক্তিযোদ্ধার পরিণত হয়েছে, অর্থাৎ আলোচ্য গল্পে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির যে বর্ণনা পাওয়া যায় তার মাত্র একটি দিক উদ্দীপকে বর্ণিত হয়েছে। তাই বলা যায় উদ্দীপকে মুক্তিযুদ্ধের সাথে রেইনকোট গল্পে মুক্তিযুদ্ধের
শক্তি বর্ণনা অনেকটা সাদৃশ্যযুক্ত হলেও বৈসাদৃশ্য রয়েছে, মন্তব্যটি যথার্থ। তাহলে আমরা আজকে এতটুকু পর্যন্ত কি করলাম, শেষ করলাম, এবং বাকিগুলো নিয়ে আমরা কি করব, পরবর্তী ক্লাসে আপনারা সবাই মিসক্রিয়ান শব্দের অর্থ কি, দুষ্কৃতকারী। তাহলে অবশ্যই এই গল্পটি পরে আপনারা কি উত্তর দিতে পারবেন। এখানে আমি সংক্ষেপে বলে দিই, নুরুল হুদা ভীতু ছিল। নুরুল হুদা রেনকোটকে গায়ে দেওয়ার পর ওর মধ্যে কি উষ্ণতা এবং অনুভব হয়েছে কি মুক্তিযুদ্ধ। এবং মিন্টু হচ্ছে নুরুল হুদার শ্যালক, তারপর হচ্ছে আসমা হচ্ছে নুরুল হুদার বউ। তারপরে এখানে প্রিন্সিপালের পিয়ন হচ্ছে কি ইসাক মিয়ার উদ্দীপকা আসতে পারে। তারপর হচ্ছে প্রিন্সিপালের উদ্দীপক আসতে পারে। প্রিন্সিপাল এবং ইসাক মিয়া কী করছে, এপ্রিল মাস থেকে বাংলা ভাষায় বলায় ছেড়ে দিচ্ছে। ও বাঙালি, বাংলা ভাষায় বলায় ছেড়ে দিচ্ছে। তাহলে এই কয়েকটা পয়েন্ট মনে রাখলে অবশ্যই আপনারা কি আনসার করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আজকে এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আশা করি ইনশাল্লাহ আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভুল হলে আমরা যেহেতু নতুন, আমাদের ভুল হলে আপনারা আমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে শেষ করছি, আসসালামু আলাইকুম।